হাম উপসর্গে মৃত্যু ৮০০ ছাড়ালো। ২৪ ঘন্টায় আরও ৬ শিশুর প্রাণহানি। ৪ মাসে হাসপাতালে ভর্তি ১,০৩,০০০-এর বেশি রোগী। এলএনজি টার্মিনালের ত্রুটি, দেশের বিভিন্ন এলাকায় তীব্র স্বল্পচাপ। গ্যাস সংকটে জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনের দীর্ঘ লাইন। এবং একনেকে ৮ প্রকল্প অনুমোদন, দুর্যোগে আশ্রয় কেন্দ্র নির্মাণ, নতুন গ্যাসকূপ খনন ও বিদ্যুৎ খাতকে সর্বাধিক গুরুত্ব। আমন্ত্রণ চ্যানেলের সন্ধ্যার কথায়, সাথে আছি শারমিন সুলতানা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে রোগী শনাক্ত হয়েছে ১,০৩৭ জন। এ সময় ১৩৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪,৮৪১ জনে। আর হামের উপসর্গ দেখা গেছে ১,২০,৩৫২ জনের শরীরে। এর মধ্যে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১,০৩,০৭৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এদের মধ্যে ৯৯,০০০-এর বেশি রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দেশে কমে গেছে গ্যাসের সরবরাহ। এতে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। কোথাও একেবারেই জ্বলছে না রান্নার চুলা, আবার কোথাও গ্যাসের চাপ এতটাই কম যে দীর্ঘ সময় চুলা জ্বালিয়েও রান্না করা যাচ্ছে না। একই সঙ্গে গ্যাসের সংকটে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ যানবাহনের লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন চালকরা। পেট্রোবাংলা জানিয়েছে, মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল থেকে প্রতিদিন ১০০ থেকে ১০৫ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা হলেও কারিগরি ত্রুটির কারণে তা কমে ৬০ কোটি ঘনফুটের নিচে নেমেছে। ফলে পাইপ লাইনে গ্যাসের চাপ কমে গেছে। দেশে মোট গ্যাস সরবরাহের প্রায় ৩৫ থেকে ৪০% আসে আমদানি করা এলএনজি থেকে। তাই এলএনজি সরবরাহ কমে যাওয়ায় আবাসিক, সিএনজি, শিল্প ও বিদ্যুৎ সব খাতেই এর প্রভাব পড়েছে। দুর্যোগে আশ্রয়কেন্দ্র নির্মাণ, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নতুন গ্যাসকূপ খনন ও বিদ্যুৎ খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ১৪,০৪১ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে ৩টি নতুন ও ৫টি সংশোধিত প্রকল্প। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০,৪৯৪ কোটি ২১ লাখ এবং বৈদেশিক ঋণ থেকে আসবে ৩,৫৫০ কোটি ৪৪ লাখ টাকা। এছাড়া স্বাস্থ্য খাতেও উদ্যোগ নিয়েছে সরকার। মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীত করার পাশাপাশি জেলা সদর হাসপাতালগুলোতেও স্থাপন করা হবে ১০ শয্যার নতুন ডায়ালাইসিস সেন্টার। পাশাপাশি আজ সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১১টি অনুমোদিত প্রকল্পের তথ্য একনেককে অবহিত করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আরো নির্দেশনা দিয়েছেন যে প্রকল্প বাস্তবায়নের এই বিষয়টিকে কত যৌক্তিক করা যায় সময়ের দিক থেকে, এবং সেটার জন্য প্রয়োজনীয় যে নীতিমালা এবং নির্দেশনা সেগুলো সামনে আসবে। এই কাজগুলো করা হচ্ছে এবং খুব শীঘ্রই এ বিষয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো। উজানের ঢল ও টানা বৃষ্টিতে লালমনিরহাট অববাহিকায় দ্রুত বাড়ছে তিস্তা ও ধরলা সহ প্রধান নদ নদীর পানি। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও নিচু এলাকাগুলোতে দেখা দিয়েছে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা। ইতোমধ্যে কিছু চরাঞ্চলের ঘরবাড়িতে পানি ঢুকতে শুরু করেছে। তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে আমন ধানের বীজতলা সহ বিভিন্ন ফসলি জমি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীর পানি আরও বাড়তে পারে। এদিকে মৌলভীবাজারের জুড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কাটেনি দুর্ভোগ। জুড়ি নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেলেও হাকালুকি হাওরের পানি ধীর গতিতে কমায় নিম্নাঞ্চলের অনেক এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৯৫ কিলোমিটার পাকা ও গ্রামীণ সড়ক। পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি, মৎস্যসহ বিভিন্ন খাতে।
বেসন আমার সর্বপ্রথম বেসন নষ্ট হয়ে গেল, তারপরে বলান্তিন বের করলাম, সে নষ্ট হইল, পাট নষ্ট হয়েছিল, বাদাম নষ্ট হইল। আমরা সুস্থ আমরা নদীতে সুস্থ ব্যবস্থা চাই আমরা। তা খালি পরিস্থিতি, নদীর কাজ আর হয় না। এখন আমার ভাগ্য আর কখন খুলবে। আজ যা মনে করেন 2-2.5 মাস ধরে পানি আইছে, এই পর্যন্ত মনে করেন কেউ আমরা চাইছে না। আর পানি বাড়ে কমে, আর বৃষ্টি আরো বলে সামনে বৃষ্টি আছে, বৃষ্টি যদি আইয়ে বড় ধরনের বন্যা হইতে পারে। প্রথমে ধান নিচে আমরা পানি, এখন পানি আমরা ঘর বাড়ি ঘর দুয়ার আমরা চলা বসা প্রায় মাসখানেক ধরে আমরা পানি বন্দি আছি। আমরা সরকার থেকে কোনো বরাদ্দ পাইতেছি না, কোনো কিছু আমরা খবর তালাশও নেয় না। আমরা বাড়ির অঞ্চল জায়গার মধ্যে আজকে 2 মাস ধরে মনে হচ্ছে পানি হইতাছে, আর এই 2 মাসের ভিতরে পানি কমছেও না, বাড়তাছে। বুঝলেন, আমরা এই এলাকার মধ্যে আমার অঞ্চলের মধ্যে কেউই এই পর্যন্ত কোনো প্রশাসনের মধ্যে কোনো মানুষ আইয়া আমরা চাইছে না, সরকারের কোনো লোক আইয়া দেখছে না। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আজ সকালে ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান রিজিওনাল ফোরাম ARF পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীন বাংলাদেশের অভিন্ন ভবিষ্যৎ ভিত্তিক কমিউনিটি গঠনের লক্ষ্যে দুই দেশের সার্বিক সহযোগিতামূলক কৌশলগত অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন করিডোর, বিনিয়োগ, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে আলেম ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীরা সাহসিকতা ও ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। তিনি বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলেম ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ রক্তস্নাত জুলাই গণ অভ্যুত্থানের জয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মঞ্জু বলেন, অতীতে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রাজাকারদের তালিকাও করা হয়েছিল। ইতিহাসের সেই অধ্যায়ে কিছু অপরাধী পালিয়ে গেলেও তাদের রেখে যাওয়া প্রভাব ও সহযোগীদের চিহ্ন এখনো রয়ে গেছে। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মুক্তিযোদ্ধাদের একটা তালিকা হয়েছিল এবং গত ফ্যাসিবাদী আমলে আওয়ামী লীগ একটা রাজাকারের তালিকা করেছিল। আমরা দেখেছি সেখানে সর্বোচ্চ সংখ্যক রাজাকার আমরা দেখলাম আওয়ামী লীগ করে প্রায় 10,000-এর মতো। দেখেছেন না আপনারা? সুতরাং 71 সালে কিছু আসল শয়তানরা পালিয়ে গিয়ে কিছু কিছু সাগরেদ রেখে গেছে, যেই সাগরেদরা আমাদের স্বাধীনতা। বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল জলসীমায় সার্বক্ষণিক নজরদারি চালাতে মহাকাশে মেরিটাইম স্যাটেলাইট পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। চোরাচালান, মানব পাচার ও জলসীমায় অবৈধ মাছ আহরণ ঠেকাতে এই স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL। সংস্থাটি জানিয়েছে, শীঘ্রই AIS 2.0 প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু হবে। অক্টোবরের মধ্যে এই যাচাই শেষ করার লক্ষ্য রয়েছে। এতে স্যাটেলাইটটির বাণিজ্যিক সম্ভাবনা, আর্থসামাজিক প্রভাব এবং বাস্তবায়ন ব্যয় বিশ্লেষণ করা হবে। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর স্যাটেলাইট নির্মাণ নিয়োগ দেওয়া হবে উপযুক্ত ভেন্ডর বা নির্মাতা প্রতিষ্ঠানকে। BSCL কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের সিদ্ধান্ত এবছর নেওয়া গেলে ন্যূনতম 18 মাসের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠানো সম্ভব হতে পারে। সব প্রক্রিয়া শেষ করে 2028 সালের মাঝামাঝি মেরিটাইম স্যাটেলাইট উৎক্ষেপণের আশা করছে সরকার। আইন প্রণয়ন ও সংসদীয় স্থায়ী কমিটি গঠনে বিধি ও প্রচলিত চর্চা লঙ্ঘনের অভিযোগ তুলে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। টিআইবির দাবি, সংখ্যাগরিষ্ঠতার জোরে ক্ষমতার একচ্ছত্র ব্যবহারের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের চর্চা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদে কোনো বিল সম্পূরক কার্যসূচির মাধ্যমে উত্থাপন করার পর তড়িঘড়ি করে পাশ করা হয়েছে। এমনকি যথাযথ যাচাই বাছাই ও আলোচনা ছাড়াই বিল পাশের অভিযোগও তুলেছে সংস্থাটি। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের দাবি, ইনভেস্ট বাংলাদেশ আইন
সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো বাছাই কমিটিতে প্রেরণ বা জনমত যাচাইয়ের সুযোগ না দিয়েই পাশ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল ও পাবলিক পরীক্ষা অপরাধ সংশোধন বিল কোনো পূর্ব নোটিশ ছাড়াই সম্পূরক কার্যসূচির মাধ্যমে উত্থাপনের অভিযোগও করেছে টিআইবি। একই সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটিতে স্বার্থের সংঘাত রয়েছে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্তির সমালোচনা করেছে সংস্থাটি। টিআইবির মতে এতে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে সংসদীয় কমিটির কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হতে পারে। দেশের টেক্সটাইল ও বস্ত্র খাতের দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে গঠিত এই কমিটি গ্যাস বিদ্যুৎ সংকট, আর্থিক সমস্যা এবং বন্ধ ও অর্ধ বন্ধ কারখানা চালুর বিষয়ে কাজ করবে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, বস্ত্র খাতের সমস্যাগুলো দীর্ঘদিনের এবং আগের কোনো সরকারই এর স্থায়ী সমাধান করতে পারেনি। সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়া হলে সমস্যাগুলো সমাধানে আনুমানিক 1.5 বছর সময় লাগতে পারে। এ সময় সরকারকে দেওয়ার কথা জানিয়েছেন উদ্যোক্তারা। বন্ধ ও অর্ধবন্ধ কারখানাগুলো দ্রুত চালু করা গেলে প্রায় 15 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলে আশা করছে বস্ত্র খাতের উদ্যোক্তারা। তবে এ খাতকে পুনরুজ্জীবিত করতে প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের ডাম্পিং ঠেকাতেও সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন তারা। এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে বাংলাদেশ ও নেপালের আবেদনের প্রেক্ষিতে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসক। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিষয়টি সাধারণ পরিষদে সুপারিশ করা হয়েছে। বুধবার ইকোসকের এক বৈঠকে সদস্য রাষ্ট্রগুলো সর্বসম্মতিক্রমে এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সাধারণ পরিষদকে এ সুপারিশ করে। ইকোসকের বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী উভয় দেশের পক্ষ থেকে প্রস্তুতিকাল 3 বছর বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরেন। তিনি জানান, টেকসই উত্তরণ নিশ্চিতে অতিরিক্ত সময় অপরিহার্য। এর আগে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি আবেদনটি পর্যালোচনার পর ইতিবাচক মতামত দেয়। বর্তমানে 2026 সালের 24 নভেম্বর এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের সময় নির্ধারিত রয়েছে। সাধারণ পরিষদ আবেদনটি অনুমোদন করলে নীতিগত সংস্কারের পাশাপাশি প্রস্তুতি আরও সুদৃঢ় করা হবে বলে জানান তিনি। ভারতের নিট পরীক্ষা প্রশ্ন ফাঁসের অভিযোগে উত্তাল নয়াদিল্লি। অনলাইন ভিত্তিক আন্দোলন ককরোচ জনতা পার্টির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু করা বিক্ষোভ গড়িয়েছে পার্লামেন্ট পর্যন্ত। শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও দমন পীড়নের প্রতিবাদে কালো পোশাক পরে পার্লামেন্টে বিক্ষোভ করেন বিরোধী সংসদ সদস্যরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন তারা। এর আগে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনায় বসলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও অখিলেশ যাদব সহ বিরোধীদের আটক করে পুলিশ। ধস্তাধস্তির এক পর্যায়ে আহত হন রাহুল গান্ধী। পরে রাহুল গান্ধীকে ছেড়ে দেওয়া হয়। প্রশ্ন ফাঁস ও দুর্নীতির অভিযোগে বেশ কিছুদিন ধরেই সিজেপি আন্দোলনে থাকলেও পুলিশ জোর করে খালি করে যন্তর মন্তরের অবস্থান মঞ্চ। সংসদে এ বিষয়ে আলোচনার আশ্বাস দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় বিরোধীরা। বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় 3 ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে 97তম স্থানে রয়েছে বাংলাদেশ। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য জানা গেছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সূচকটি প্রকাশ করা হয়েছে। নতুন সূচক অনুযায়ী বাংলাদেশের পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়া 35টি দেশে ভ্রমণ করতে পারেন। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যার অবস্থান 52তম। এ অঞ্চলে ভারতের অবস্থান 81তম এবং পাকিস্তানের অবস্থান 101তম। প্রতিবারের মতো এবারও সূচকের শীর্ষে রাজত্ব করছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা অন অ্যারাইভাল বা ভিসা মুক্ত সুবিধা নিয়ে 192টি দেশে ভ্রমণ করতে পারেন। বিপরীতে সর্বনিম্ন 104তম স্থানে অবস্থান করছে আফগানিস্তান। লঙ্কা প্রিমিয়ার লিগের চলতি আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ।
জাফনা কিংসের হয়ে খেলার কথা থাকলেও অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির জন্য দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা পেসার। শুরুতে এলপিএলে অংশ নিতে জিম্বাবুয়ের সফরে টি-20 সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তাসকিন। তবে মুস্তাফিজুর রহমান চোটে পড়ায় তাকে টি-20 সিরিজে রেখে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরিকল্পনা ছিল সিরিজ শেষ করে শ্রীলঙ্কায় গিয়ে এলপিএলে অংশ নেবেন তিনি, কিন্তু আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফর থাকায় লঙ্কান ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে সরে দাঁড়িয়েছেন তাসকিন। দেশে ফিরে বিশ্রামের পাশাপাশি লাল বলের ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত করবেন এই পেসার। এদিকে জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সিরিজে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থ হলেও শেষ 2 টি-20তে জিতে সিরিজে বাঁচিয়েছে টাইগাররা। আগামী 13ই আগস্ট ডরউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এরপর 22 আগস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। 2003 সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এটি হতে যাচ্ছে প্রথম টেস্ট সিরিজ, যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। চ্যানেলের সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। হাম উপসর্গে মৃত্যু 800 ছাড়ালো, 24 ঘন্টায় আরও 6 শিশুর প্রাণহানি, 4 মাসে হাসপাতালে ভর্তি 1,03,000-এর বেশি রোগী। এলএনজি টার্মিনালের ত্রুটি, দেশের বিভিন্ন এলাকায় তীব্র স্বল্পচাপ, গ্যাস সংকটে জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনের দীর্ঘ লাইন। একনেকে 8 প্রকল্প অনুমোদন, দুর্যোগে আশ্রয় কেন্দ্র নির্মাণ, নতুন গ্যাসকূপ খনন ও বিদ্যুৎ খাতকে সর্বাধিক গুরুত্ব। নিট প্রশ্ন ফাঁস, শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পার্লামেন্টেও ছড়ালো ক্ষোভ, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তপ্ত ভারতের রাজনীতি। এবং লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়ালেন তাসকিন আহমেদ, আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে নজর বাংলাদেশের। এই ছিল চ্যানেলের সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেলের সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।